আমাদের প্রত্যেকের বন্ধু আছে এবং বন্ধুত্ব ছাড়া একটা জীবন আমরা কেউ কল্পনাই করতে পারি না। সবচেয়ে বেশি বন্ধু কখন হয় বলুন তো? আমরা যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাই সেই সময় আমাদের বন্ধুত্ব তৈরি হওয়া এবং বন্ধুদের সাথে সময় কাটানো সেই ব্যাপারগুলো অনেক বেশি ঘটে। কিন্তু এই বন্ধুত্বের সঙ্গে আরও কিছু ব্যাপার আছে, হতাশা আছে, আরও অনেক কিছু আছে। আমরা তার মধ্যে খুব বিশেষ কিছু দিক নিয়ে আজকে কথা বলবো। আজকে যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি সেটি হচ্ছে বন্ধুত্ব, হতাশা এবং মাদকের টান। আর এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আজ স্টুডিওতে উপস্থিত হয়েছেন ক্রিমিনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সুমাইয়া ইকবাল। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রমিসেস জানতে চায়ের আজকের পর্বে আমি নুজাত রহমান স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি আজকের বিষয়। কেমন আছেন সুমাইয়া? ভালো আছে। আপনাকে আজকে অনেকদিন পরে পেলাম, আগেও আমরা পেয়েছি এবং এইরকম কিছু বিষয় নিয়ে আমরা কথা বলেছি। যেহেতু আপনি ছাত্রদের নিয়ে কাজ করেন, বিশ্ববিদ্যালয়ে আছেন, তো ছাত্র জীবন এর সঙ্গেই আমরা এই যে জিনিসগুলো আজকে আলোচনা করতে চেয়েছি, বন্ধুত্ব, হতাশা, মাদক, এই ব্যাপারগুলো কিভাবে জড়িত সেটা জানতে চাইব। তো প্রথমে আমি যে প্রশ্নটি নিয়ে আসতে চাই সেটি হচ্ছে এই যে বন্ধুত্ব, একটা মানুষ আরেকটা মানুষের সাথে বন্ধুত্ব করে, কি পায় আসলে বন্ধুত্ব থেকে? আজকের যে আলোচনাটা আসলে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা জায়গা থেকে, কারণ এই বন্ধুদের মাধ্যমে কিন্তু আমাদের অনেক ধরনের, যেমন আমরা শিখিও, পাশাপাশি অনেকভাবে আমরা প্রভাবিত হয়ে থাকি। তো ভালো বন্ধু যেমন অনেকভাবে আমাদেরকে জীবনে আগায় নিতে পারে, সে একইভাবে যদি আমাদের কোনো একজন নেগেটিভ বন্ধু হয়ে ওঠে তখন কিন্তু আমাদের অনেক ধরনের হয়তোবা সমস্যার সম্মুখীন হতে হয়। তো বন্ধুত্বের মাধ্যমে কি ধরনের আসলে, বা আমরা নিজেরাও, বা আমরা যদি বলি অবশ্যই শিক্ষার্থীদের কথা যদি আমরা এখানে আলোচনায় রাখি, আমাদের দেখা যাচ্ছে যে একটা বন্ধুর মাধ্যমে কিন্তু গ্রহণযোগ্যতা অবশ্যই একটা জায়গা থাকতে পারে, তার হয়তো একটা মানসিক রিক্রিয়েশনের জায়গা থেকে থাকতে পারে, হয়তোবা কোনোভাবে এক ধরনের ইন্সপিরেশনের জায়গাও থাকতে পারে বন্ধুত্বের মাধ্যমে। পাশাপাশি বন্ধুদের কাছ থেকে পাওয়া যায়। জি 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 বন্ধুদের কাছ থেকে যেটা আর কি বিভিন্ন যে আসলে প্রয়োজনগুলা যেটা আমরা দেখি, যে একটা বাচ্চার তো আসলে ভ্যালিডেশনের একটা নিড থেকে থাকে, তার মানসিক একটা এটা প্রয়োজন অবশ্যই বটে। এবং এটা মূলত যখন বড় হওয়ার যে একটা সময়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তিনটা মিলেই যদি আমরা দেখি, বন্ধুত্বের মাধ্যমে কিন্তু আসলে নিজের পরিচয়টাও যেমন আমরা গঠন করতে পারি, বা নিজের পরিচয়টা আসলে অনেকভাবে আমরা একটা শেপের জায়গা থেকে যদি আমরা বলি যে এটা এই একটা ভালো বন্ধুর প্রভাবে কিন্তু আমরা অনেকভাবে নিজেদের একটা ডেভেলপমেন্ট পেতে পারি। তো সব কিছু মিলাই ভালো যেমন আছে, আমাদের বন্ধু যদি ভালো হয়ে থাকে তাহলে অনেকভাবে আমরাও আমাদের জীবনে অনেকভাবে পরিবর্তন নিয়ে আসতে পারি পজিটিভ জায়গা থেকে। কিন্তু ভালো যদি না হয়ে থাকে, নেগেটিভ কোনো একটা মানে পরিবেশের মধ্যে যদি বন্ধু আমাদেরকে ঠেলে নিয়ে যায়, তাহলে তো অবশ্যই অনেক ধরনের সমস্যা। তো তার মানে আপনার কাছ থেকে এটা পাওয়া গেল যে বন্ধুত্ব সব সময়ই নিরাপদ নয়, কিছু সময় অনিরাপদও বটে। সেই প্রশ্নটিতে যাওয়ার আগে একটু যদি জানতে চাই যে একজন মানুষ যখন বন্ধু নির্বাচন করে তখন আসলে কি কি দেখে সে তাকে বন্ধু হিসেবে নির্বাচন করে? একটা যেমন এটা সবার জন্য যেমন ভিন্ন, কিন্তু আমরা হয়তো এভাবেও ভাবতে পারি যে কি দেখে আসলে আমরা বন্ধুকে নির্ধারণ করতে পারি। এখন ছোটবেলায় বা যখন আমরা স্কুলে পড়ি বা কলেজে যখন উঠে পড়ি, তখন কিন্তু স্বাভাবিকভাবে আমরা অত ধরনের বৈশিষ্ট্য গুলো বিবেচনা করে বন্ধু তৈরি আমাদের হয় না। কিন্তু একটা বাসা পর্যায়ে থেকে তো সবসময় বলে দিত যে ভালো মানে ক্লাসে যে ফার্স্ট হয় ওর কাছাকাছি থাকবে, জি জি ওর সাথে বন্ধুত্ব করার ট্রাই করবে। জি 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 না, এটা এমনকি আমার মনে হয় ইভেন বিশ্ববিদ্যালয়ে উঠেও হয়তো বা এরকম আমরা দেখতে পাই। কিন্তু যেটা সত্য যে একটা পর্যায়ে নিজেকে আসলে একটু ভেবে নিজেদের বন্ধুকে একটু আমাদের নির্ধারিত করতে হয়, কারণ আসলে আমরা কি ধরনের পরিবেশের মধ্যে চলাফেরা করছি, কিভাবে আমরা সময়গুলো কাটছি, কারণ আমাদের সময়টা তো আসলে অনেকটুকুই আমাদের বন্ধুদের সাথেই কাটে। এবং কি ধরনের পরিবেশের মধ্যে আমরা বন্ধুদের সাথে কাটাচ্ছি, সব কিছু মেলায় কি ধরনের আলোচনা হচ্ছে, কি ধরনের অ্যাক্টিভিটির মধ্যে আমরা সময়গুলো কাটছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা হয়তো ছোটবেলায় হয়তো বা ততটা বুঝে আমরা যে করি তা না, যখন একটা বয়স হয়ে থাকে
বা যখন একটু ম্যাচুরিটি হয়ে ওঠে তখন কিন্তু আমরা হয়তো একটু বুঝতে পারি যে না এই ধরনের একটা প্রভাব আমাদের জীবনে হয়তো বা কোনো নেগেটিভ একটা জায়গায় নিয়ে আসলো আমাদেরকে। তো সব মিলাই এটা সত্য যে কোনো হয়তো বা সেট ক্রাইটেরিয়া না থাকলেও যে ব্যক্তি জীবনের উপরে কোনো একটা পজিটিভ একটা ইনফ্লুয়েন্স আনতে পারে নিজেকে মোটিভেট করার জন্য, হয়তোবা নিজের কনফিডেন্সটা ঠিক রাখার জন্য পজিটিভলি মোটিভেট করছে, সেই ধরনের ব্যক্তিগুলোকে আসলে আমাদের এরকম মানে বন্ধুত্বের মধ্যে আনা উচিত। তো তার মানে আপনার কথা থেকে এই জিনিসগুলো এসেছে যে আমরা কিভাবে সময় কাটাচ্ছি, মানে সিমিলার এরিয়া অফ ইন্টারেস্ট এখানে হয়তো ম্যাটার করে, যে আমি যার সাথে মিশতে চাইবো তার যদি আমার ইন্টারেস্টের সাথে তারও ইন্টারেস্টটা ম্যাচ করে তাহলে তার সাথে আমার একটা কমন গ্রাউন্ড ক্রিয়েট হয়। তো সেখানে হয়তো বন্ধুত্ব, মানে বন্ধুত্ব আমি বানাবো কি বানাবো না সেটা হয়তো একটা ক্রাইটেরিয়া হতে পারে। না এটা যেমন অবশ্যই, যেমন যতটুকু আপনি আপনার সাথে আপনার বন্ধুর কতটা মিল আছে, কি গান শোনা হয়, এটা যেমন খুব বড় একটা ফ্যাক্টর। যখন আমরা দেখি যে বা স্কুল কলেজে যেটা আমরা দেখি যে একই ধরনের হয়তো বা পছন্দ, সেই ফ্রেন্ডগুলো একসাথে একটা গ্রুপে চলাফেরা করছে, বা একই ধরনের অ্যাক্টিভিটির উপরে হয়তো বা তাদের একটা আগ্রহের জায়গা, সেখানে একটা গ্রুপ হয়তো বা একসাথে চলছে। কিন্তু এটাও সত্য যে আবার অনেক অন্যান্য অনেকভাবেও যেমন এরকম এটাও সত্য যে বিভিন্ন গ্রুপে অনেক ধরনের পার্সোনালিটিও থাকে। কিন্তু সব মিলে আমি যেটা মনে করি যে যখনই আমরা যাকে আমরা বন্ধু হিসাবে নিতে চাচ্ছি বা যার সাথে আমরা সময় কাটাতে চাচ্ছি, সে যেন একটা পজিটিভ ইনফ্লুয়েন্স রাখে আমাদের জীবনে, এটা মূল একটা জায়গা। হ্যাঁ, খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা, কিন্তু আমি কি আসলে জানি কিনা যে সে পজিটিভ ইনফ্লুয়েন্সার নাকি নেগেটিভ ইনফ্লুয়েন্সার। এবার আমি ওই প্রশ্নটা নিয়ে আসতে চাই যে টক্সিক ফ্রেন্ডশিপ, মানে সেফ ফ্রেন্ডশিপ এবং টক্সিক ফ্রেন্ডশিপ, এই ব্যাপারটা নিয়ে যদি একটুখানি পার্থক্যটা আমাদেরকে বুঝিয়ে বলেন। অবশ্যই, যেমন টক্সিক ফ্রেন্ডশিপ হয়তো বা সব সম্পর্কের ক্ষেত্রে আমি যদি বলি বিভিন্ন ধরনের আমাদের ডাইনামিক থাকে মানুষের সাথে। তো সেক্ষেত্রে যে ফ্রেন্ডশিপের মাধ্যমে আমি নিজে মানসিকভাবে নিরাপদ ভাবছি, যেখানে আমার কোনোভাবে আমি হয়তোবা নিজেকে ছোট করে দেখছি না, বা তার কথায় হয়তোবা আমি নিজেকে ছোট করে দেখছি না, বা কোনো নেগেটিভ আলোচনার মধ্যে হয়তোবা সে আমাকে নিচ্ছে না, উল্টো হয়তো আমাকে পজিটিভলি ইনফ্লুয়েন্স করছে, যেখানে আমি সেফ ফিল করছি, হয়তোবা শেয়ার করতে আমার কোনো হেজিটেশন আমি ফিল করছি না, সেখানে আমি নিজেকে যতটা নিরাপদ ভাববো তখন আমরা হয়তো বলতে পারি যে এটা একটা সেফ জোন বা সেফ ফ্রেন্ডশিপ। কিন্তু এরকম যদি ডাইনামিক হয়ে থাকে, যেটা আপনি বলেন টক্সিক ফ্রেন্ডশিপ বা টক্সিক ফ্রেন্ডস, যে শব্দটা আপনি মানে ব্যবহার করলেন, যেখানে আমার সেলফ এস্টিম বারবার নিচু হয়ে যাচ্ছে, যেখানে আমি হয়তো বা আমি যে কাজটা করতে চাচ্ছি সেখানে আমি উল্টো কেউ একজন আমাকে ডিমোটিভেট করছে, বা পাশাপাশি হয়তো বা আমি কোনো একটা অ্যাক্টিভিটিতে সময় দিতে চাচ্ছি বা কোনো একটা ভালো একটা কাজ বা উদ্যোগ করতে যাচ্ছি, সেখানে হয়তো বা আমাকে কোনোভাবে ডিমোটিভেট করা বা আমার কনফিডেন্সকে জাজ করা, কনফিডেন্সের ডেফিনেটলি একটা প্রভাব, নেগেটিভভাবে একটা প্রভাব করা। তো এই ধরনের অনেক টক্সিক ডাইনামিক আমরা দেখি। এটাও সত্য যে অনেক ধরনের ফ্রেন্ডদের মাধ্যমে হয়তো আমরা কিভাবে সময়টা কাটছি, কি অ্যাক্টিভিটি করছি, এটাও গুরুত্বপূর্ণ। যেমন যে হেলদি ফ্রেন্ডগুলো বা যারা এক জায়গা থেকে হয়তো বা একজন আরেকজনকে মোটিভেট করছে পজিটিভ জায়গা থেকে, যে ঠিক আছে ভালো করব পড়াশোনায়, পাশাপাশি বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে আমরা সময় হয়তো বা ব্যয় করব, সেই জায়গা থেকে একটা পজিটিভ হেলদি ডাইনামিক তৈরি হয়ে ওঠে। কিন্তু যখন আমি দেখছি যে আমার বন্ধু আমাকে বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে জড়ানোর চেষ্টা করছে, যেটা আসলে আমার স্বাস্থ্যের জন্য ভালো না, বা সেটা হয়তো আমার সময়টা আসলে খুব যে ভালোভাবে কাটছে তা না, বরং সেটা আমার জীবনে অনেক অসুবিধা টেনে আনছে, সেটা তো আমরা বলতেই পারি যে একটা টক্সিক ডাইনামিকের মধ্যে আর কি পড়ে সেটা যাওয়া। দেখলে আমাদের সাবধান হতে হবে। অবশ্যই। আচ্ছা, একটা ছোট্ট বিরতির সময় হয়ে এসেছে, আমরা বিরতি নিয়ে এসে আবার কথা বলবো, এবং এই বন্ধুত্বে হতাশার আসলে কানেকশনটা কি সেটাও আমরা একটু জানবো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, একটা ছোট্ট বিরতি নিয়ে এখনই ফিরে আসছি। ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে সুমাইয়া ইকবালের সাথে বন্ধুত্ব, হতাশা এবং মাদকের টান এই বিষয়ের উপর। বন্ধুত্বের ক্রাইটেরিয়া নিয়ে কথা বলছিলাম, এবং আপনি যেটা বলছিলেন যে নিরাপদ বন্ধুত্ব এবং অনিরাপদ বন্ধুত্ব, কি কি দেখলে আমরা বুঝবো যে এই বন্ধুত্বটি আসলে নিরাপদ নয়। তো এবার যদি আমরা একটু আসি যে এই বন্ধুত্বে হতাশার
সংযোগটা কোথায়? এখানে যেমন হতাশা স্বাভাবিকভাবে, যেমন আবারও প্রত্যেকটা ব্যক্তির জন্য একটা ভিন্ন একটা বাস্তবতা থাকে, কিন্তু যদি আমরা দেখি যে আমাদের বন্ধুর মাধ্যমে বা যেভাবে আর কি আমাদের বন্ধুত্বের মাধ্যমে আমরা নিজেদের ক্ষতি করছি, তখন কিন্তু আমরা বলতে পারি যে কোনো না কোনো এক সময় একটা হতাশার দিকে যেতেই হয়। তো ছাত্র জীবনে আসলে হতাশার উৎসগুলো কোথায়? এটা বিভিন্নভাবে, যেমন যদি আমরা দেখি ইউনিভার্সিটির যে জায়গা থেকে যদি আমি একটু কথা বলি, ফার্স্ট ইয়ারে যখন বাচ্চারা শুরু করে বা যখন শিক্ষার্থীরা ক্লাস শুরু করে, তখন অনেক এনার্জি, অনেক মোটিভেশন এবং অনেক পজিটিভ একটা মাইন্ডসেট নিয়ে তারা ক্লাসগুলো শুরু করে, খুবই ভালো লাগে। কিন্তু শেষে যেটা দেখা যায় যে আসলে বিভিন্ন কারণে হোক না কেন তাদের হয়তো বা পড়াশোনার একটা চাপ থাকেই। এখন যে এক্সপেকটেশন থাকে বা যে আশা নিয়ে সবাই ইউনিভার্সিটিতে আমরা মানে যখন আমরা শুরু করি ক্লাসগুলো, সবসময় যে আমাদের এক্সপেকটেশন মিট হয় তা না। এরকম অনেক ধরনের এক্সপেকটেশনস, হয়তো রেজাল্টটা খারাপ হলো একটু, বা কোনো কারণে হয়তো বা আমি প্রথমে আমরা যখন ক্লাসগুলো শুরু করি মনে করি যে হ্যাঁ সবার সাথে আমি বন্ধুত্ব, আমার অনেকগুলো বন্ধু হবে, সবার সাথে মিলেমিশে থাকবো, বিভিন্নভাবে আমি সবসময় পজিটিভলি একটা জায়গায় থাকবো। এটা তো আসলে বাস্তব না। এবং এটাও সত্য যে নেগেটিভ যে লাইফ এক্সপিরিয়েন্সেস, যে অভিজ্ঞতাগুলো নেগেটিভ, এটা আসলে খুব নর্মাল জীবনে। একটু হয়তো বা রেজাল্টটা যদি খারাপ হয়েও থাকে, তাও যে খুবই নেগেটিভ একটা জায়গায় চলে যাব বা সেই কারণে মানে একদম হতাশ হয়ে যাব, আমরা মানে সব কিছু মিলে ভাববো যে না আর পারবো না, এই মাইন্ডসেটগুলো থেকে অনেক একটা, আমি যদি বলি খুবই ঝুঁকিপূর্ণ একটা অবস্থায় শিক্ষার্থীরা মাঝে মাঝে চলে যায়। এটা অবশ্যই পড়াশোনার একটা চাপ তো থাকেই, একাডেমিক পারফরমেন্স একটা খুবই বড় ইন্ডিকেটর, পাশাপাশি কি ধরনের ফ্রেন্ড সার্কেলের সাথে মিশা হচ্ছে, আবার অনেক ধরনের স্ট্রেসও থাকে, এটা পারিবারিক জায়গা থেকেও অনেক শিক্ষার্থীদের যেমন পারিবারিক জায়গা থেকেও বিভিন্ন স্ট্রেস হয়ে ওঠে, ফিনান্সিয়াল একটা স্ট্রেসও থাকে, অর্থনৈতিক অবস্থাটাও অবশ্যই আমাদের বিবেচনায় রাখতে হয়, কারণ অনেক শিক্ষার্থীদের অনেক কষ্টের মধ্যেই যেতে হয় আসলে পড়াশোনাটা ঠিকঠাক করার জন্য, নিজেদেরকেই আসলে তারা সাপোর্ট করে, তো অনেক আসলে বিভিন্ন ফ্যাক্টর কাজ করে। কিন্তু সেটার মধ্যে থেকে একটা হতাশাটা যখন শুরু হয় একটা বাচ্চার ক্ষেত্রে, তখন নিজেকে স্থির রাখা, নিজেকে আসলে নিরাপদ রাখা, যে যতই আমরা খুবই হয়তোবা খুবই ডেভাস্টেটেড ফিল করে সেমেস্টারে, যেমন রেজাল্ট যখন আসে এরকম অনেক কেসেস আমরা পাই, হয়তোবা রেজাল্টটা একটু খারাপ হলো, তখন নিজের প্রতি সব যত ধরনের কনফিডেন্স, যত সেলফ এস্টিম, সব একদম একটা মানে ভেঙে পড়ে যায় শিক্ষার্থীগুলো। একদমই। আমি মানে এই শুটিংয়ে বসবার আসলে খানিকক্ষণ আগে আমি কিছু মেসেজ পাচ্ছিলাম একজনের কাছ থেকে, ওর পরীক্ষা হয়েছে এবং পরীক্ষার রেজাল্ট হয়েছে অনার্সের, একটা সাবজেক্টে ওর ক্রস এসেছে, তো এবার ওই সাবজেক্টটা তো ওকে পরের বছর ফাইনাল ইয়ারের সাথে ওকে দিতে হবে। তো ও ভীষণ ভেঙে পড়েছে এবং মানে এমনভাবেই কথাগুলো লিখেছে যে আমি তো হেরেই গেলাম, আমি তো আর পারলাম না, আমার নিশ্চয়ই আমারই অসুবিধা যেটার জন্য আমার একটা সাবজেক্ট এরকম ক্রস আসলো, আমি তো ফেইলিয়ার। এটাই অনেক বড় একটা যেমন ধাক্কা, কিন্তু মানে যখন শিক্ষার্থীরা এই ধাক্কাটা আসলে কিভাবে তারা সামলায় নেবে, একটা রেজাল্ট যেমন যদি খারাপ হয়েও থাকে, সেখান থেকে আবারও চেষ্টা করে সেটা কিভাবে পরিশ্রম করে নিজেকে পজিটিভলি রেখে প্রত্যেকটা ধাপে ধাপে আসলে নিজেকে একটু নিজের সহযোগিতা করার জন্য যেগুলো প্রয়োজন, এখন সেই সময় আসলে বন্ধুদের খুবই বড় একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকে। যদি আমাদের আশেপাশে যে বন্ধুরা থাকে তারা যদি বারবারই বলে যে না তুই পারবি না, বা না তুই আসলে পড়াশোনা করিস না, যেটা আর কি নর্মাল কথা টক্সিক ফ্রেন্ডশিপগুলোর মধ্যে, সেগুলো কিন্তু কোনোভাবেই একটা শিক্ষার্থীকে আবারও একটা পজিটিভ জায়গায় নিয়ে যাওয়ার জন্য হেল্প করে না। তো এটাও ঠিক যে আশেপাশে যে ধরনের আমরা মানে কোম্পানি আমরা রাখি, কি যে ধরনের আমরা বন্ধুদের সাথে আমরা চলি, সেই বন্ধুদের মাধ্যমে কিন্তু আমাদের কনফিডেন্সের সাথে একটা সম্পর্ক আছে। এক্স্যাক্টলি। এবং এই ধরনের দুর্বল সময়গুলো কিন্তু মানে সময়টি দুর্বল এবং ভালনারেবল, সেই ভালনারেবিলিটির মধ্যেই কিন্তু এমন কোনো একটা কিছু জীবনে চলে আসতে পারে যেটা ভয়ঙ্কর ক্ষতিকর তার জন্য। তার মধ্যে একটি হচ্ছে ড্রাগ, কিংবা আরো অন্য অনেক কিছু হতে পারে যেগুলো তার জীবনে অত্যন্ত ক্ষতিকর, সেগুলো বন্ধুদের কাছ থেকে আসা সম্ভব। আপনি যেটা বললেন খুব গুরুত্বপূর্ণ, যে আমি কি ধরনের বন্ধুদের আমার আশেপাশে থাকতে দিচ্ছি সেটা আগে থেকে বুঝতে পারাটা প্রয়োজন। অবশ্যই।
এবং এখানে পিয়ার প্রেশার বলে একটা ব্যাপারও আছে। যেটা যেমন অনেক পিয়ার প্রেশারের মাধ্যমে আসলে যদি সেটা পজিটিভ হয়, যেমন যদি কোনো একটা খারাপ সময় গেল একটা শিক্ষার্থীর বা হয়তো বা ইউনিভার্সিটি স্কুল কলেজ যে সময়ের কথাই আমরা বলি না কেন, তো সেই খারাপ সময় তো আসলে জীবনের একটা অংশ, খারাপ সময় তো থাকবেই এবং এগুলো খুবই স্বাভাবিক যে প্রতিবার যে খুবই ভালো করে একটা কাজ হবে বা প্রতিটা সেমেস্টার যে ভালো হবে বা প্রত্যেকটা অ্যাক্টিভিটি যে খুব সুন্দর করে গুছানো থাকবে তা না। এবং সেটা আসলে কিভাবে আমরা ম্যানেজ করি, স্ট্রেসটাকে কিভাবে আমরা সামলায় নিচ্ছি, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একটা ফ্রেন্ড হয়তো আমাকে যদি একটা স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে আমি আছি, আমার বন্ধু হয়তো বা আমাকে বলল যে না ঠিক আছে, আমরা হয়তো বা বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে আবারও নিজের মনটাকে ঠিক করা বা একটা চেষ্টা, সেটা যেমন পজিটিভ হতে পারে সাপোর্টের জায়গাটা, কিন্তু নেগেটিভ যদি হয়ে থাকে যেখানে হয়তো বা সেই বন্ধু ইনফ্লুয়েন্স করছে, যেটা আপনি বললেন যে বিভিন্ন ড্রাগ অ্যাবিউসের দিকে হয়তো বা যদি টেনে নেওয়া হয় বা বিভিন্ন ধরনের ডিভিয়েন্ট অ্যাক্টিভিটির মধ্যে যদি জড়ায় যায় একটা বাচ্চা, তখন তো এটা আরো আসলে একটা ভয়াবহ পর্যায়ে নিয়ে যাওয়া নিজেকেই। বন্ধুরা তো ওই সময় আসলে একটা ভাইটাল জায়গা নিয়ে থাকে এবং অনেকভাবে ইমোশনটাও প্রভাব করে, এটাও সত্য যে হয়তোবা কোনো একটা খারাপ সময় যাচ্ছে, তখন অনেকে কিন্তু বাবা মার সাথে শেয়ার করতে অতটা কমফোর্টেবল ফিল করে না। হয়তোবা যেমন অনেক ধরনের ইন্টারপার্সোনাল রিলেশনশিপের কথা, যেগুলো ব্যক্তিগত যে সম্পর্কগুলো অনেক মানে সবাই মোটামুটি যেটা বা সবাই না হলেও বেশিরভাগই বা অনেক বড় একটা অংশই বাবা মার সাথে শেয়ার করতে একদমই নিরাপদ বোধ করে না বা তারা হয়তোবা কমফোর্টেবল ফিল করে না। তো সেই কি জায়গায় কারণে আসলে এই যে বাবা মায়ের সাথে এই দূরত্বটা, এটা আসলে কি কারণে হয় বলে আপনি মনে করেন? এটা বিভিন্ন কারণে, কিন্তু যেটা মেইন জায়গা আমি মনে করি যে বাবা মাদের আসলে শোনার যে স্পেসটা তৈরি করা বাচ্চাদের ক্ষেত্রে, হয়তোবা অনেক অনেক বাচ্চা যেমন ভয় পায় বিভিন্ন জিনিস শেয়ার করতে, তারা হয়তোবা ভাবে যে ঠিক আছে বাবা মা হয়তো আমাকে বকবে বা বাবা মা হয়তোবা আমার পরিস্থিতি বুঝবে না, বা বাবা মা হয়তোবা কোনো কারণে জাজ করবে আমাকে, বা বাবা মা যে স্বপ্নটা সেই স্বপ্নটা হয়তো বা আমি পূরণ করতে পারছি না বলে তখন একটা দূরত্ব তৈরি হয়ে থাকে বিভিন্ন কারণে, তার একটা হেজিটেশন এর মধ্যে, কিন্তু এই হেজিটেশনের মধ্যে এই ডিসকমফর্টের কারণে সে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বাবা মার কাছ থেকে, এবং যদি তার আশেপাশে খারাপ বন্ধুরা থাকে তখন কিন্তু সে আবারও একটা খুবই রিস্কি সাইকেলের মধ্যে চলে আসে। এক্স্যাক্টলি। তো এই যে বাবা মায়ের কাছ থেকে পাওয়া যে এই যে তার যে ভিতরেরকার ভয় বললেন আপনি, নিশ্চয়ই সেরকম কিছু পেয়েছে কখনো না কখনো, তাই না? না অবশ্যই। নিশ্চয়ই সে কখনো শেয়ার করতে গিয়েছিল, তারপর হয়তো কিছু না কিছু পেয়েছে। আপনি বলেছেন হয়তো জাজ করে কিংবা সে শুনে না ঠিক করে, এই ব্যাপারগুলো নিশ্চয়ই সে কখনো না কখনো পেয়েছে, যে কারণে আস্তে আস্তে দূরত্বটা তৈরি হয়েছে, তাই না? আমার একটা এক্সাম্পল যেমন মনে পড়েছে, একটা বিরতির সময় হয়ে এলো, সেটা নিয়ে আমরা সেই এক্সাম্পলটাও একটু শেয়ার করতে চাই। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে বন্ধুত্ব, হতাশা এবং মাদকের টান, এই বিষয়ের উপর সুমাইয়া ইকবালের সাথে। সুমাইয়া, যেখানটায় ছিলাম আমরা একটু, আমার একটা এক্সাম্পল যেমন মনে পড়েছিল যে বাবা মায়ের সাথে যে দূরত্বটা তৈরি হয়, এরকম অনেক বাবা মাকে এখন আমি পাই, তারা বলেন যে আমি তো অনেক শুনতে চাই, আমার বাচ্চাকে আমি চাই যে বলি তুমি আমাকে বন্ধুর মতো মনে করো, তুমি ভাবো আমি তোমার বন্ধু, আমাকে তুমি সব কথা বলো, কিন্তু বলে না কেন? কিছু জায়গায় এক্সপ্লোর করতে গিয়ে আমি এরকমটা পেয়েছি যে যখন বলতে গেছে তখন ও টের পেয়েছে যে মা কিংবা বাবা যাকেই সে বলতে গিয়েছে তারা ভীষণ উদ্বিগ্ন হয়ে গেছে, ভীষণ অ্যাংশাস হয়ে গেছে শুনে। সেটা তার জন্য খুব একটা হেল্পফুল ছিল না। মা কিংবা বাবা যাকেই বলেছে সেটা সে নিজের কাছে না রেখে হয়তো সেটা মানে হয় মাকে বললে সে আবার হয়তো বাবাকে বলেছে, যেটা হয়তো সে চায়নি, যেখানে বাবা হয়তো অনেক বেশি রিয়্যাক্ট করে, খুবই রিয়্যাক্টিভ ধরনের। সো ওর কি হলো, তখন গিয়ে তার বিশ্বাসটাও ভেঙে গেল যে মা তো আসলে গোপন রাখে না, আমার কথাগুলো গোপন রাখে না, এবং মা অনেক বেশি উত্তেজিত হয়ে যায়, যেখানে আমি খুব ভালনারেবল। আমাকে এমন কারো কোনো একজন মানে কোনো একটা সাপোর্ট দরকার ছিল, যে একটু ফিল করাবে, অ্যাসুরেন্স দিবে যে আচ্ছা ভয় নাই, আমি তোমার পাশে আছি,
কোনো সমস্যা নেই, এরকম হতে পারে। কিন্তু সেটাই। সেটা না করে মা নিজেই খুব অ্যাংশাস হয়ে গেল এবং সে হয়তো একটু জাজ করতে শুরু করলো, কিংবা মা হয়তো পুরোটা শোনেই নাই, তার আগেই কোনো মন্তব্য করেছে। তো এইরকম ব্যাপারগুলো যখন প্যারেন্টসের কাছ থেকে বাচ্চারা পায়, তখন কিন্তু তারা আস্তে আস্তে একটু করে সরে আসতে থাকে। এটা সত্য, এবং এটাও ঠিক যে বাবা মা তো স্বাভাবিকভাবে বাচ্চার জন্য তো ভালোই চায়, কিন্তু Exactly. ওনাদের রিয়াকশনটা যদি আমরা বলি, বা কিভাবে আসলে বিভিন্ন যে টার্বুলেন্ট যে বয়সগুলো, টিনেজ বয়সটা যেমন খুবই ঝুঁকিপূর্ণ, এবং সেই সময়টা কিভাবে আসলে বাবা মা রিয়্যাক্ট করবে, ধৈর্য ধরে যে আসলে শুনবো, কিন্তু তাও স্ট্রেস একটা কাজ করছে যে আমার বাচ্চা কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, কি ধরনের কাজে জড়িত, এই সকল কিছু বাবা মাদের যেমন একটা হিউজ স্ট্রেস ফ্যাক্টর, এটা যেমন অবশ্যই সত্য, কিন্তু পাশাপাশি সেটাকে কিভাবে সামলায় নেওয়া উচিত, যে একটা বাচ্চা একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সময়টাতে আমি ধৈর্য ধরে কিভাবে আগাবো যাতে সে আমার কাছ থেকে সরে না যায়। কারণ যখন সেই পরিস্থিতিগুলো হয়ে ওঠে, এবং এই সকল ভালনারেবল টাইমটাতেই আসলে বিভিন্ন সম্পর্কগুলো ভেঙে পড়ে, বাবা মার সাথে হয়তো বা কোনো একটা দূরত্ব তৈরি হয়, ওই ভালনারেবল টাইমগুলোতে আরও আসলে ধৈর্য ধরে যদি প্রয়োজন হয়ে থাকে প্রফেশনাল হেল্পটা নেওয়া, সেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং অনেকটুকু আসলে সেটা আমার মনে হয় সাপোর্টও দিয়ে থাকে, কারণ সব বাবা মা যে জানবে সেটাও আসলে একটা জায়গা যে তারা নাই হতে পারে। আপনি যেমন বললেন যে বাবা মার স্ট্রেসটা বেশিই থাকবার কথা, খুব স্বাভাবিক। এবং মানে আমরা যে মাদকের কথা বলছি, অনেক বাচ্চারাই থাকে এরকম যে ওরা হয়তো খুব মানে পিয়ার প্রেশার কিংবা কিউরিওসিটি থেকে সে ইউজ করে ফেলেছে, জি। সে নিয়ে ফেলেছে, কিন্তু তারপরে সেটা সে বলতে পারছে না, কারণ সে জানে যে বললে বাবা মায়েরা অনেক রিয়াকশন করবে। সো বাবা মায়ের রিয়াকশন যদি ওই লেভেলের হয়, তাহলে তো আসলে সে বলারও জায়গা পেল না, তখন সে কিন্তু আবার সেই বন্ধুদেরই কাছে যাচ্ছে, যেই বন্ধুরা তার জন্য খুব একটা নিরাপদ না, এবং তারা হেল্প করার জন্য, যদি নিরাপদ বন্ধুও হয়, সে কিন্তু হেল্প করার জন্য সাফিসিয়েন্ট না। কারণ মাদক যে ব্যবহার করে ফেলেছে এবং তার যদি কোনো না কোনো ডিপেন্ডেন্সি এসে গেছে, তার এবার পারিবারিক সাপোর্ট এবং ক্লিনিক্যাল সাপোর্ট দুইটা লাগবে। শুধু ফ্রেন্ডদের সাপোর্টে কিন্তু তার পক্ষে সেখান থেকে বের হয়ে আসা সম্ভব না। এটা অবশ্যই সত্য, এবং এটাও ঠিক যে মানে বাবা মাদের ওই অ্যাওয়ারনেসটা, যে যখন একটা বাচ্চা এসে একটা কথা শেয়ার করলো, তখন কিভাবে সেটাকে সামলায় নেওয়া, এবং এটাও সত্য যে নিজের যতই মানে অ্যাংজাইটি হোক না কেন, বা হয়তো বাবা মা খুবই স্ট্রেসের মধ্যে পড়ে গেল যে কি হবে এখন, বা মাঝে মাঝে রিয়াকশনটা আসলে খুবই মানে এক জায়গা থেকে স্ট্রেসের কারণেই দেখা যায় হয়তো বা একটু স্ট্রিক্ট হয়ে গেল, অ্যাগ্রেসিভ হয়ে গেল, হয়তো বাচ্চাকে মানে বকা হলো, যেভাবেই হোক না কেন, সেই সকল কারণে কিন্তু একটা বাচ্চা সরে যেতে পারে। বাট যেটা হওয়া উচিত আসলে একটা পরিবার বা একটা ঘর, যেটা আমাদের সেফ জোন আমরা বলি, যে বাইরে যেটাই হোক না কেন আমি ঘরে ফিরে আমি জানি যে আমি নিরাপদ, আমার বাবা মার কাছে আমি নিরাপদ, এবং সকল সমস্যার সমাধান যতটুকুই হোক না কেন বাবা মা হয়তো চেষ্টা করবে আমাকে দিতে। সেটা যেমন এটা সত্য যে এটা সব ক্ষেত্রে রিয়ালিটি না, কিন্তু যতটুকু সম্ভব বাবা মাদের পক্ষ থেকে অতটুকু আসলে একটা স্ট্রেস ম্যানেজমেন্ট কিভাবে করা উচিত সেটা যাতে বাচ্চাদেরকে শেখানো যায়, এবং এটাও সত্য যে এটা প্রতিষ্ঠানেরও একটা ভূমিকা আছে, বাবা মাদেরকেও যেরকম একটা অ্যাওয়ারনেসের মধ্যে নিয়ে আনা, যাতে ওনারাও বাবা মারাও যাতে রেজিলিয়েন্ট হয়। জি, তাদের বাচ্চাদেরকে রেজিলিয়েন্স শেখানোর জন্য বা রেজিলিয়েন্ট করার জন্য ওনাদের নিজেদের রেজিলিয়েন্স আগে দরকার। জি 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 অবশ্যই, এবং এটাই আসলে অ্যাওয়ারনেসের মাধ্যমেই ঘটে, সেটাই। কারণ এই সকল ধরনের পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা উচিত, যখন এরকম একটা ক্রাইসিস সিচুয়েশন ঘটে যায় একটা পরিবারে, সেখানে মানে কিভাবে প্রফেশনালি ডিল করা উচিত, এটা প্রফেশনাল হেল্পটার বিকল্প আমি মনে করি যে আসলে নাই, কারণ সবসময় যে প্রত্যেকটা বাবা মা এই অ্যাওয়ারনেসটা নিয়ে থাকবেন সেটা সত্য নাও হতে পারে। জি, এই জায়গাতে আসলে আপনি যেটা বললেন যে প্রতিষ্ঠানেরও কিছু ভূমিকা থাকা জি, জি। প্রয়োজন, কি ধরনের ভূমিকা এখানে হেল্পফুল হতে পারে? এখানে যেমন প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটা কাঠামো আসলে আমাদের প্রয়োজন, যেটার মাধ্যমে বিভিন্ন ধরনের মেন্টাল হেলথ কাউন্সেলিং এটা আছে অবশ্যই বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে, এটা আরো অনেক বাড়ানোর দরকার আমি মনে করি, দরকার। কারণ আমাদের আমি বলবো যে আসলে যত দিন পার হচ্ছে তত কিন্তু দেখা যায় যে বিভিন্ন কেসেসগুলো বৃদ্ধিও হচ্ছে অবশ্যই, এবং যে ধরনের সাপোর্টটা প্রয়োজন সেই সাপোর্টের জায়গা থেকে একটা ল্যাকিং এখনো রয়েছে। তো বিভিন্ন ধরনের যে কাউন্সেলিং সাপোর্ট থাকে
প্রতিটা বিশ্ববিদ্যালয়ে থাকা দরকার অবশ্যই, স্কুল কলেজেও যেমন আছে, এটা আরও অনেকভাবে যতটুকু সম্ভব আর কি আরও বাড়ানো। এবং একটা হচ্ছে যে আসলে তথ্যটা যে কোথায় যাব, এটাও কিন্তু অনেকটুকু একটা ব্যারিয়ার হিসাবে কাজ করে। হয়তো একটা বাচ্চা একটা ক্রাইসিসের মধ্যে পড়লো, ও জানে না কোথায় যাবে বা কার কাছে যে গিয়ে কথা বলবে, হয়তোবা কোনো কারণে বাবা মার কাছে সে যেতে পারছে না, কোথায় সে সাপোর্টটা পাবে, এটা আসলে প্রচার করার যে একটা মূল জায়গা আমি মনে করি অনেকভাবে এটা সাপোর্ট দিয়ে থাকে। প্রচারটা খুবই মানে অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য সেখানে প্রতিষ্ঠান, অবশ্যই। শিক্ষা প্রতিষ্ঠানের কথাই আপনি বলছেন যে শিক্ষা অবশ্যই। প্রতিষ্ঠানের সেখানে ভূমিকা থাকা প্রয়োজন। জি। এখানে কি পেরেন্টসদের সাথেও শিক্ষা প্রতিষ্ঠানের একটা সংযোগ বাড়ানো, সেটা কি সম্ভব? আমার এটা অবশ্যই, এটা ডেফিনেটলি এটা সম্ভব এবং পাশাপাশি এটা করাও উচিত। যতই হোক না কেন, হয়তোবা বিশ্ববিদ্যালয়ে সেটা ভিন্ন একটা আমরা পরিস্থিতি দেখে থাকি, সেখানে হয়তোবা শিক্ষার্থীদের বয়সটা আর একটু ম্যাচিওর, তাও ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে যতটুকু সম্ভব বাবা মাদের সাথে একটা যোগাযোগ রাখা, বা বাবা মার যদি কোনো পরিস্থিতির মধ্যে হয়ে থাকে যে ঠিক আছে বাচ্চা একটা খুবই ভালনারেবল সিচুয়েশনের মধ্যে পড়ে গেল, যতটুকু সম্ভব প্রত্যেকটা বিভাগে যেমন স্টুডেন্ট অ্যাডভাইজাররা থাকে, তো সেখানে বাবা মাকে অন্তত ইনফর্ম করা যে বাচ্চার এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তার একটা সহযোগিতার প্রয়োজন, তার প্রফেশনাল সাপোর্টটা প্রয়োজন, সেটা তো আমার মনে হয় প্রতিষ্ঠানগুলোর অবশ্যই কাঠামো তো আছেই, সেটা আরও কত মানে ভালো করে আসলে প্রয়োগ করা যায় সেটার দিকে নজর আমাদের রাখা উচিত। কিভাবে আপনারা বুঝতে পারেন যে একটা ছাত্র বা ছাত্রী সে কোনো না কোনো ভালনারেবিলিটির ভেতর দিয়ে যাচ্ছে? যেটা যেমন প্রথমেই যে বা আমি ব্যক্তিগতভাবে যেটা আর কি একটু স্ট্রেসেও থাকি, যেমন যখন ফার্স্ট সেমেস্টারের একদম জীবনের ফার্স্ট সেমেস্টার রেজাল্টটা যখন আসে স্টুডেন্টদের, তখন অনেকের একটু মনটা খারাপ হয়ে যায়, হয়তো বা যতটুকু সে আশা করেছিল তত ভালো হয় নাই। তো তখন আসলে চিহ্নিত করে যে কাদের একটু অ্যাটেন্ডেন্সটা কম থাকে, এটা একটা আচ্ছা, খুবই আচ্ছা। গুরুত্বপূর্ণ জায়গা। মানে যদি তার তার মানে কিছু অ্যাটেন্ডেন্স কমে যায়। অ্যাটেন্ডেন্সটা যদি কমে থাকে, আচ্ছা। তখন সেটার উপর একটু নজর দেওয়া যে কেন সে ক্লাসে আসছে না, বা যতভাবে সম্ভব হয়তো বা একটু যোগাযোগের মধ্যে রাখা। এটাও হয়ে থাকে যে শিক্ষার্থীরা হয়তো বা নিজে এসেও শেয়ার করে, আচ্ছা। এবং সেই সময়টাতে আসলে আমরা যতটুকু সম্ভব, যতটুকু আমাদের জায়গা থেকে আমরা পারি, বা যতটুকু আমাদের রিসোর্স আছে, বিশ্ববিদ্যালয়ে যেমন অনেক ধরনের এরকম মেন্টাল হেলথ সাপোর্ট আছে, এটা সত্য, বিভিন্ন ধরনের ওয়ার্কশপও হয়ে থাকে, সেমিনারও থাকে, আবার নিজস্ব ইউনিটও আছে যেখানে সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্টরা অনেকেই আছেন। পাশাপাশি এটাও একটু লক্ষ্য করা যে অ্যাটেন্ডেন্সটা কার একটু কম পড়ছে, কেন এরকম অবস্থা হলো, সে কি অসুস্থ নাকি কোনো একটা ভালনারেবল সিচুয়েশনের মধ্যে পড়ছে, তখন তাকে যতটুকু সম্ভব একটা সেফ একটা স্পেস তৈরি করে দেওয়া। এখন সেটা হয়তো সবসময় যে সম্ভব হয় তা না, কিন্তু যতটুকু চেষ্টার মধ্যে আমরা পারি ততটুকু আমরা অবশ্যই করার আর কি একটা জায়গা থাকে আমাদের, উই ডু ট্রাই। শুধু অ্যাটেন্ডেন্স আর কিছু মানে আর কোনো কিছু থেকে তারা কোনো মানে সিগন্যাল দেয় যে দে আর ইন ভালনারেবিলিটি? সাধারণত স্টুডেন্টরা হয়তো বা নিজেরা শেয়ার করে, এটা সত্য। আমাদের হয়তো বা শিক্ষকের জায়গা থেকে তাদের সাথে আমাদের যে ইন্টারাকশনটা কক্ষে যতটুকু হয়ে থাকে, যখন আমরা দেখছি যে তার পারফরমেন্সটা একটু পারফরমেন্স লেভেলটা সেটাও একটু কমে যেতে সেটা পারে। একটা জায়গা, অবশ্যই গুরুত্বপূর্ণ একটা জায়গা। অ্যাটেন্ডেন্স কমতে পারে, পারফরমেন্স কমতে পারে, কিংবা সে Performance-ও। নিজেও এসে হয়তো কথা বলছে, সেটাও হয়তো হওয়া এরকমও হয়ে থাকে বিভিন্ন কেস, এটা আমরা দেখি যে একটা সেমেস্টারে হয়তো ভালনারেবল টাইম যাচ্ছে, সেই সেমেস্টারে হয়তো বা ক্লাস রেগুলারলি করতে পারলো না, সম্ভব। আচ্ছা। তো যতটুকু সাপোর্টটা দেওয়া, যতটুকু তাকে বিভিন্ন যে স্টুডেন্ট অ্যাডভাইজারের সাথে কথা বলা, স্টুডেন্ট অ্যাডভাইজার আবার রেফার করে দিবে হয়তো বা প্রফেশনাল হেল্পের কাছে যখন প্রয়োজন হয়ে থাকে, যদি মনে করে ডিপার্টমেন্ট হয়তো বা বাবা মাকেও একটু ইনফর্ম করা, বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আর কি স্টুডেন্টকে আনা, যাতে সে আবারও একটা পজিশনে যায় এবং পাশাপাশি সে হয়তো বা নিজের একটু গুছায় নিতে পারে আচ্ছা। নিজের জায়গাটা। আরেকটা বিরতির আমাদের সময় হয়ে এলো, ফিরে এসে আবার কথা হবে। দর্শক, আরও একটা বিরতি নিচ্ছি, আশা করি সঙ্গেই থাকবেন। চলছে প্রমিসেস জানতে চাই। আজ কথা হচ্ছে সুমাইয়া ইকবালের সাথে, বন্ধুত্ব, হতাশা এবং মাদকের টান, এই বিষয়ের উপর। এবার যদি আমরা একটু আসি যে এই যে মাদকের ব্যাপারটা যেমন এখন ভীষণ প্রোফাউন্ডলি আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভীষণভাবে মাদক ব্যবহারের উপস্থিতি সেটা দেখা যায়, যেটা খুব অ্যালার্মিং। তো
আপনারা কিভাবে ব্যাপারগুলো ডিল করেন এবং কিভাবে কখনো কি আপনারা চিহ্নিত করতে পারেন যে কোনো একজন শিক্ষার্থী আপনাদের মাদকাসক্ত হয়ে পড়লো কিনা, বা যদি এরকম হয়ে থাকে তাহলে আপনাদের দিক থেকে কোনো ব্যবস্থা নেওয়া, সেগুলো আপনাদের মানে আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন। জি জি, না এটা সত্য যে আসলে শিক্ষকরা বুঝে, এটা সত্য যে কি দেখে বোঝেন সেটাও একটু জানাবেন। সেটা যেমন ক্লাসের রেগুলারিটি তো একটা বড় জায়গা, পাশাপাশি তার চেয়ে তার ব্যবহারে যদি কোনো পরিবর্তন হয়ে ওঠে। কারণ আমরা তো আসলে যাদের সুযোগ থাকে একদম প্রথম বর্ষ থেকে দেখার শিক্ষার্থীদেরকে, আমরা একটু হলেও বুঝে উঠি আচরণের পার্থক্য থাকে। অ্যাগ্রেশনটা মাঝে মাঝে আমরা হয়তোবা দেখি বা তাদের ফ্রেন্ডদের কাছ থেকে যখন শুনি যে হয়তোবা একটু ইম্পালসিভ হয়ে উঠেছে, বা হয়তোবা তার টেম্পারের প্রবলেম হয়ে উঠতে পারে, হয়তোবা তার মেজাজটা একটা জায়গা থাকে, এবং পাশাপাশি তার অ্যাগ্রেশনটাও একটা বড় জায়গা, অ্যাগ্রেসিভ হয়ে যদি উঠে। সব কিছু মিলায় যদি শিক্ষকরা আমার মনে হয় যারা আর কি বড় একটা সময় দিয়ে থাকে বা ব্যয় করে বিভাগে, সেখানে শিক্ষকরা বুঝে। কিন্তু যখন সেটা আমরা বুঝি, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি যেন কোনোভাবেই সে ভালনারেবল ফিল না করে, কোনোভাবে সে মনে না করে যে সে একা বা সে আইসোলেটেড। এটা খুব বড় একটা যেমন প্রবলেম হয়ে ওঠে যদি সে নিজে একা ভাবে বা মনে করে যে না সবাই তাকে জাজ করছে, তখন সে আরও ঝুঁকিপূর্ণ একটা অবস্থায় চলে যায়। তখন আমাদের চেষ্টাটা থাকে অবশ্যই যেন সে বুঝে যে না এটা একটা হয়তো বা ক্রাইসিস, কিন্তু এই ক্রাইসিসে যে একটা সলিউশন নাই তা না, তারা একটা সেফ স্পেস খুঁজে সেই সেফ স্পেসটা দেওয়ার জন্য আমরা অবশ্যই চেষ্টা করি যতটুকু আমাদের সম্ভব, এবং পাশাপাশি আমাদের প্রফেশনাল হেল্পের জায়গা থেকে রেফারেন্স যতটুকু আমরা পারি, আমাদের বিভিন্ন যে ইউনিটের কথা আমি বললাম, বিশ্ববিদ্যালয় যেমন অবশ্যই আছে, অন্যান্য অনেক যেমন জায়গা আছে যেখান থেকে তারা হয়তো বা একটা কাউন্সেলিংয়ের সাপোর্ট পেতে পারে, তাদের সাথে হয়তো একটু যোগাযোগ করে নেওয়া, এবং আমাদের বিভিন্ন সেমিনার বা ওয়ার্কশপের উদ্যোগটা নেওয়া, যাতে তারা বুঝে যে না একটা যাওয়ার জায়গা আছে, একটা কথা বলার জায়গা আছে, এবং এটা যে ইটস নট দি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, এটা হতেই পারে, বাট এটা হওয়ার পরে যে নিজেকে আবারও ঠিক করতে হবে, নিজেকে গুছায় নিতে হবে এবং সেখান থেকে বের হয়ে আসতে হবে, সেই পরিবেশটা যতটুকু সম্ভব তৈরি করা। চমৎকার বলেছেন। একটা জিনিস যেমন হয় যে ভীষণ সবাই জাজমেন্টাল হয়ে যায়, যে তুমি জানো মাদক খারাপ, নিয়েছো কেন, তোমার মতো একটা ছেলে কিভাবে মাদকের সাথে জড়িয়ে গেল, এই ধরনের মন্তব্য আসলে আমরা করে ফেলি, যেগুলো খুবই জাজমেন্টাল। এবং যিনি এর সাথে আছেন, মাদকে জড়িত হয়ে গেছেন, তার জন্য কিন্তু এই ধরনের জাজমেন্টাল উক্তিগুলো খুব ট্রিগারিং। অবশ্যই এবং আরো একা তখন হয়ে যায় আসলে বাচ্চাটা, আরো বেশি আইসোলেট। সেখানে বন্ধুদের একটা মানে বড় ভূমিকা আমার মনে হয় অবশ্যই আছে। বন্ধুরা যদি ভালো হয়ে থাকে, তখন বন্ধুরাই নিজেরা এসে হয়তো বা একটু ইনফর্ম করে যে এই পরিস্থিতির মধ্যে ও আছে, ওর হেল্প দরকার। সেটা যেমন আমরা খুবই অ্যাপ্রিশিয়েট, এটা এক জায়গা থেকে মনে করি যে যদি সে আসলে কেয়ার করে তার ফ্রেন্ডের জন্য, অন্তত তার কাছের যারা হয়তো বা এক জায়গা থেকে তাকে একটু হেল্প করতে পারবে, ওনাদেরকে একটু ইনফর্ম করা। ওকে, সো এখানে বন্ধুত্বের আসলে ভূমিকাটা কেমন হলে সেটা খুব হেল্পফুল। মানে এবার আমরা পজিটিভ বন্ধুত্ব নিয়ে কথা বলছি। আপনি যেমন বললেন যে ভালো বন্ধু যদি হয়, তারা কি ভূমিকা রাখলে ভালো হয়? একটা তো বললেন যে তারা অনেক সময় এসে ইনফর্ম করে, তারা হয়তো বা একটা কেয়ারের জায়গা থেকে, যেখানে তারা নিরাপদ মনে করে নিজেদেরকে। কারণ স্বাভাবিক একটা তো আমাদের সমাজের একটা স্টিগমা আছে, তো যতটুকু সম্ভব মানে স্টুডেন্ট অ্যাডভাইজারদের কাছে যেমন অনেকেই হয়তো বা যাওয়ার জন্য রেফার করে, নিজের বন্ধুকেই বলছে যে তুই যেহেতু এরকম একটা অবস্থায় আছিস, গো অ্যান্ড টক টু দ্য স্টুডেন্ট অ্যাডভাইজার, বা অন্তত যে মানুষটা আর কি একটু সাহায্য করতে পারবে, একটু বুঝাতে পারবে যে কিভাবে সেখান থেকে আসলে নিজেকে বের করে নিয়ে আসা যায়। তো এই জায়গা থেকে আমি মনে করি ফ্রেন্ডদের যদি ওই সাপোর্টটা থেকে থাকে, তাহলে অনেকভাবেই নিজেকে আসলে পরিবর্তন করার জন্য একটা জায়গা তৈরি হয়ে যায়। কিন্তু যদি সেখানে বন্ধুরা হয়তো বা তাকে নেগেটিভ কথা বললো, বা তাকে নিয়ে হয়তো বা টিজ করলো, বা বললো যে না হয়তো বা খুব খারাপভাবে রুমার ছড়ালো, অনেকভাবে কিন্তু নেগেটিভলি প্রভাব ইনফ্লুয়েন্স করা যায়, তাকে সাপোর্ট না করে তাকে আরো একা করে ফেললো, এই সকল কিছু কিন্তু আসলে তাকে আবারও সেই একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যেই রাখছে। তো আমার মনে হয় সাপোর্টিভ ফ্রেন্ডরা মোটিভেট করবে যে হ্যাঁ গেট হেল্প,
কার কাছে গেলে সে হেল্পটা পাওয়া যাবে, ওয়্যার আর ইউ সেফ, এবং পাশাপাশি হয়তো বা প্রফেশনাল হেল্পের জন্য যে সকল তথ্যগুলো সেটাও যেমন ইনফর্ম করা, এই সকলভাবে কিন্তু আসলে একটা ফ্রেন্ড একটা খুব বড় সাপোর্ট, একটা স্ট্রাকচার হয়ে উঠে। এক্স্যাক্টলি। সো এই এতক্ষণ আমরা যা আলোচনা করলাম সেখানে কিন্তু কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্টলি উঠে এসেছে যে এই যে মানুষটি মাদকে জড়িয়ে যাচ্ছে কিংবা যে ভ্যালিডেশন খুঁজছে কিংবা যে রেজাল্ট খারাপ হোক বা মনোমালিন্য হোক সেখান থেকে অত্যন্ত ভালনারেবল অবস্থায় চলে যাচ্ছে, সেই মানুষটি আসলে কম রেজিলিয়েন্ট, মানে সে অনেক বেশি ভালনারেবল। জি। তো তাকে রেজিলিয়েন্ট হওয়া, মানে শুধু তাকে না, অ্যাকচুয়ালি ওভারঅল একটা মানুষ যদি রেজিলিয়েন্ট হয়ে নিজেকে গড়ে তুলতে চায় তাহলে কি ধরনের কি ফলো করা প্রয়োজন, কিভাবে একটা মানুষ তার রেজিলিয়েন্স বাড়াতে পারে, সেরকম কিছু যদি আপনার কোনো টিপস থাকে কিংবা কোনো পরামর্শ। আমি মনে করি আসলে একটা সবসময় নিজেকে বলা যে জীবনে খারাপ মুহূর্ত আসবেই, এটা খুবই স্বাভাবিক, এবং পাশাপাশি আসলে নিজের সাথে একটু ধৈর্য ধরে আগানো। আমরা মাঝে মাঝে যেটা করি আসলে নিজের উপরে এত চাপ দিয়ে দেই, নিজের মনের উপরে এমন চাপ দিয়ে দেই যে সেখান থেকে আসলে আমরা বের হয়ে আসতে পারি না। কিন্তু সেই যুদ্ধটা নিজের সাথে আসলে যদি আমরা করি এভাবে, তাহলে নিজেরা আরো স্ট্রেসের মধ্যেই আর কি আমরা নিয়ে যাব। আমি যেমন মনে করি নিজের সাথে ধৈর্যটা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্ত আসবে যেখানে হয়তো বা আমরা আমাদের এক্সপেকটেশন মিট করব না, তাতে কোনো অসুবিধা নাই। নিজের যে একটা জীবনের যে একটা দৌড় যেটা আমরা বলি, সেই দৌড় থেকে একটু আসলে সরে এসে নিজের যত্নটা নেওয়া, নিজের সাথে নিজের যত্ন যতটুকু নেওয়া। নিজেকে ভালোবাসা, আমার মনে Okay. হয় এটা খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে ভালোবাসতে পারি আমরা? সেটা যেমন আমি মনে করি নিজের সাথে সময়টা কাটানো খুবই গুরুত্বপূর্ণ, পজিটিভ মানুষের আশেপাশে থাকা, যারা হয়তো বা বিভিন্ন সমস্যা যখন হয়ে উঠে তখন সাহায্যের জন্য আসলে আগায় যায়। ডেফিনেটলি বাবা মার সাথে যে সম্পর্কটা সেটা যতটুকু সম্ভব হেলদি রাখা, খুবই পজিটিভ ফ্রেন্ডদের সাথে মেশা, নিজের সময়টা এবং মোটিভেশনের জন্য যে কাজগুলো করতে ভালো লাগে সেই কাজগুলো মন দিয়ে করা। যদি কোনোভাবে কোনো একটা সাকসেসফুল না হয়ে ফেলিয়ারের মধ্যে যদি একটা বাচ্চা যায়, তাতে নিজের প্রতি যে এক ধরনের মানে প্রত্যাশা বা নিজের প্রতি এক ধরনের যে একটা বিশ্বাস যে আমি করতে পারবো, সেটা না হারানো, শক্ত থাকা, মানসিকভাবে আসলে নিজেকে যতটুকু সম্ভব একটা যত্নের মধ্যে আনা। যত্নের মধ্যে, দারুণ বলেছেন। এই শিক্ষার্থী জীবনে যেমন সবচেয়ে বেশি আমরা যেটা করি যে শরীরের অযত্ন করা, জি 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 জি, যতটা পারা যায় ঘুমাবো না, যতটা পারা যায় অনিয়ম করব খাবারের, জি। প্রচুর জাঙ্ক ফুড খাবো, জি, জি, এবং social শরীর media। চর্চা বলে কোনো ব্যাপার আসলে থাকবেই না, ওটা আমাদের লাগেই না। সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি থাকবো বা Huge। টেকে থাকবো, অনেক টেক রিলেটেড জিনিসের সঙ্গে অনেক বেশি থাকবো, দ্যাট ইজ ওকে, কিন্তু অনেক বেশি ওভার ইনভলভ থাকা ইন ডিভাইস অ্যান্ড মানে ভার্চুয়াল লাইফ, তো এই জায়গাগুলোতে আসলে কি করা প্রয়োজন? আমি এটা খুবই তো ইম্পর্টেন্ট। এটাও কিন্তু রেজিলিয়েন্সের সাথে খুব ক্লোজলি অবশ্যই, কানেক্টেড। আমি যদি আমার অবশ্যই। শরীরকে যত্ন না করি, সময় মতো না খাই, ভালো খাবার না খাই, পুষ্টি না দেই, পর্যাপ্ত রেস্ট না নেই, তাহলে তো যে কোনো স্ট্রেসেই আমি আসলে ভেঙে যাব। জি জি জি, তাই না? এবং আমাদের ব্রেন যেটা আমরা মানে প্রায় আর কি এটা হয়তো বা আমরা ভুলে যাই, আমাদের ব্রেনটা কিন্তু একটা নর্মাল একটা অর্গানের মতনই কাজ করে। এক্স্যাক্টলি। ঘুমটা প্রয়োজন, যেমন এটা আমি প্রায় আমার শিক্ষার্থীদেরকে বলি, ওরা হয়তো বা ঘুমাতে যাবে 3টায় 4টায় এরকম, মানে ক্লাসে হয়তো বা সকালে ক্লাসে আস্তে আস্তে অনেক এরকম প্রবলেম হয়তো বা ফেস করবে, কিন্তু ঘুমটা যেমন গুরুত্বপূর্ণ, পাশাপাশি কি ধরনের খাবার আমরা খাচ্ছি। আমি সকালে না খেয়ে ক্লাসে চলে যাচ্ছি, স্বাভাবিকভাবে আমার দিনটা তেমন ভালো যাবে না। যাবে না। বা কি ধরনের খাবার আমি খাচ্ছি, আমি জাঙ্ক ফুড না খেয়ে হয়তো বা যেটার জন্য আমি একটা পুষ্টি পাবো, যে পুষ্টির মাধ্যমে আসলে আমি নিজেকে মানে এক জায়গা থেকে সুস্থ রাখতে পারবো, নিজের যত্ন নিতে পারবো, সেগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করি। এবং এটা সত্য, যেটা সবাই হয়তো বা মোটামুটি আমরা চেষ্টা করি নিজের এক্সারসাইজটা ঠিক রাখা এবং সোশ্যাল মিডিয়া যতটুকু সম্ভব আসলে কম ব্যবহার করা। একদমই শেষ সময় চলে এসেছি আমরা। অনেক ধন্যবাদ চমৎকার থ্যাংক ইউ, আলোচনার জন্য। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করব। আগামী পর্বেও আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।